ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় চাকরির পরীক্ষায় বারবার আসে এমন 20টা অঙ্ক নিয়ে। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের যাদের সামনে বিভিন্ন এমসিকিউ টাইপের পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো চলেন আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। শুরুতেই স্ক্রিনে আপনারা 4 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? এটা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা পদে 2006 সালে এসেছিল এবং এই ধরনের অঙ্কগুলো পরবর্তী সময়েও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। তাহলে দেখেন, আমরা শর্টকাট মেথড ব্যবহার করব এই অঙ্কটা করার ক্ষেত্রে। তাহলে বলেন তো দেখি, প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি কয় ঘন্টায় পূর্ণ হয়? 10 ঘন্টায়। এবং দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। তার মানে 15 ঘন্টায় সে খালি করতে পারে আর 10 ঘন্টায় সে পূর্ণ করতে পারে। আমরা লেখার সময় লিখব 1 ভাগ হচ্ছে 10 এবং 1 ভাগ হচ্ছে 15। যদি দুটি নল দ্বারাই পানি পূর্ণ হইতো ট্যাঙ্কে, তাহলে আমরা প্লাস দিতাম। যেহেতু প্রথমটা দ্বারা পূর্ণ হয় এবং দ্বিতীয়টা দ্বারা খালি হয়, তাহলে এর সামনে একটা মাইনাস চিহ্ন দিব। যেহেতু উপরে আমরা 1 বসিয়েছি, ফাইনালি যখন অ্যান্সার বের করব তখন আমরা কিন্তু এটাকে আবার রিভার্স করে দেব বা উল্টায় দেব। তাহলে ইকুয়াল কি হবে বলেন তো? 10 আর 15 এর লসাগু কত? আমরা সাইড দিয়ে একটু লসাগু করে ফেলি 10 আর 15 এর। তাহলে 3 দিয়ে যদি যাই, 3 দিয়ে যাচ্ছে না, কেননা দুটোকেই তো ভাগ যাইতে হবে, তাই না? তাহলে 5 দিয়ে যাচ্ছে। 5 দুগুণ 10, 3 5 15। তাহলে 3 দুগুণ 6, 5 6 30। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 30। তাহলে 3 10 30, 3 মাইনাস 15 দুগুণ 30, তার মানে 2। তাহলে বলেন তো দেখি কি হচ্ছে এখানে? 3 থেকে 2 গেলে থাকে 1 আর নিচে থাকে 30। এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে উপরে 1 আর নিচে 30, তার মানে 30 হচ্ছে অ্যান্সার। তার মানে কত হচ্ছে বলেন তো দেখি? দুইটা নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? ট্যাঙ্কটি পূর্ণ হতে সময় লাগবে 30 ঘন্টা। তার মানে গ নম্বর অ্যান্সারটি এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। নল ও চৌবাচ্চার এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি চৌবাচ্চায় 3টি নল দিয়ে 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? আমাদের কিন্তু একটু ভালো করে মনোযোগ দিতে হবে এখানে। এখানে কিন্তু বলা হচ্ছে 3/4। ফাইনালি আমরা এই যেভাবে অঙ্কগুলো এর আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবে না হয় একটু ডিফারেন্ট টাইপের কিন্তু অঙ্কটা, কেননা শেষে একটু খেয়াল রাখতে হবে যে 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে সেটা। আচ্ছা বলেন তো দেখি, এখানে কোনো নল দ্বারা খালি হয় কিনা চৌবাচ্চা? অবশ্যই না, 3টি নল দ্বারাই চৌবাচ্চাটা পূর্ণ হতে পারে। তাহলে আমরা কি করব? 1 ভাগ 8 লিখব, 1 ভাগ 12 লিখব এবং 1 ভাগ হচ্ছে 24 আমরা লিখে ফেলব। যেহেতু 3টা দ্বারাই পানি পূর্ণ হচ্ছে, তাহলে মাঝখানে কি চিহ্ন দিব? প্লাস চিহ্ন দিব। দিলাম। দেওয়ার পরে বলেন তো দেখি, ফাইনালি কিন্তু আমরা উল্টাই দিব। তাহলে ইকুয়াল লসাগু কত হচ্ছে? 8, 12 এবং 24 লসাগু কত? যদি 2 দিয়ে দেই 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। আবার যদি 2 দিয়ে দেই 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। আবার 2 দিয়ে দিলে 2 1 2, 3, 3 দুগুণ 6। আবার 3 দিয়ে দিলে 1 এবং 1। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 24। তাহলে 3 8 24। তাহলে 3 যোগ 12 দুগুণ 24, 2, 24 1 24, তার মানে 1। তাহলে কত হচ্ছে? 3 2 5 আর 1 6। উপরে 6 তার নিচে 24। তাহলে যদি উপরে 24 চলে যায়, নিচে যদি 6 চলে আসে, তাহলে 4 6 24। তাহলে কত হচ্ছে? 4 ঘন্টা। ঠিক আছে, আমরা কিন্তু উল্টায় দিলাম। ফাইনালি আমি বলেছি যে এখানে যেহেতু আমরা রিভার্স করেছি, ফাইনালি অ্যান্সারটাকে আমরা রিভার্স করে দিব। এখন 4 ঘন্টা যদি আপনারা উত্তর দাগায় দেন তাহলে কিন্তু ভুল করে ফেলবেন। কেন বলেন তো দেখি? কারণ আমি শুরুতেই বলেছিলাম একটা কথা, যে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে বলা হচ্ছে। এটা কিন্তু পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগবে 4 ঘন্টা। এবার 3/4 মানে কি? 3/4 মানে 4 ভাগের 3 ভাগ পূরণ হতে। তাহলে পুরোটা পূরণ হতে কত সময় লাগে? 4 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি 4 এর 4 ভাগের 3 ভাগ পূর্ণ হতে কত সময় লাগবে, এটা বের করবো ফাইনালি। তাহলে 4 4 কাটা, তাহলে কয় ঘন্টা সময় লাগে? 3 ঘন্টা সময় লাগে 3/4 পূর্ণ হতে। ওকে, তার মানে উত্তর হচ্ছে 3 ঘন্টা। এবং এই অঙ্কটা পরীক্ষায় যখন এসেছিল, অধিকাংশ স্টুডেন্টই কি করেছে? যেহেতু 4 বের হয়েছে, 4 দাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে হয়তো কেউ বুঝতে পেরেছে যে এখানে তো 3/4 চেয়েছিল। হাই হাই, তার মানে বিষয়টা এই কারণেই অঙ্ক ফাইনালি আমাদের কিন্তু কি করতে হয়? পড়তে হয়। মানে অঙ্ক উত্তর বের করার পরেও আবার দেখতে হয় যে কি চেয়েছিল সেটা। ওকে,
ভালো করে দেখেন, আমারও ভুল হতে পারে এ ধরনের অঙ্ক। আমি বলছি না যে সবসময় আমিও রাইট করি, আমারও অনেক সময় ভুল হয়ে যায় এ ধরনের অঙ্ক। আপনারা দেখবেন যে এই অঙ্কটা ভুল হয়েছে কিনা কোথাও। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, বলা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3:7:10 অনুপাতে টুকরো করা হয়েছে। ছোট টুকরা ঠিক কত মিটার? খুবই সহজ একটা অঙ্ক এটা। বলা হচ্ছে যে একটা মোট 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা নল, তাহলে নলটার দৈর্ঘ্য কত? আমরা বলতে পারি যে একটা নল ইকুয়াল 60 মিটার এটা। তাহলে বলেন তো দেখি, এই যে এখানে যে অনুপাতগুলো বলা আছে, অনুপাতগুলো কত কত বলা আছে? একটা 3:7:10 এই অনুপাতে এগুলোকে বিভক্ত করা হয়েছে। এবার বলেছে এই ছোট যে টুকরাটা আছে, এই ছোট টুকরাটার ছোট টুকরাটা কত মিটার সেটা আমাদেরকে বের করতে বলেছে। এবার আমরা যদি ছোট টুকরাটা বের করতে চাই তাহলে কি হবে বলেন তো দেখি। আমি ধরে নিব যে এটা হচ্ছে একটা 3x এবং এটা হচ্ছে 7x এবং এটা হচ্ছে 10x। আমি ধরে নিলাম যে ধরি টুকরাগুলো একটা 3x, একটা হচ্ছে 7x, একটা হচ্ছে 10x। তার মানে সবচেয়ে ছোট টুকরা এটা বের করব। যেহেতু বলেছে তিনটা টুকরা মিলে 60 মিটার, তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে এখানে আমি বলতে পারি 3x + 7x + 10x ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 60। তাহলে 10 7 17 আর 3 20, তার মানে 20x = 60। তাহলে সুতরাং x = 3। তাহলে x এর মান যদি 3 হয় তাহলে 3x এর মান কত হবে? 3 3 9, তার মানে ছোট টুকরাটা 9 মিটার। এবার অন্যভাবেও আপনারা চাইলে বের করতে পারতেন অঙ্কটা। কিভাবে সেটা আমি টান দিয়ে এখানে একটু বের করে দিচ্ছি। দেখেন, আপনারা বলতে পারতেন যে অনুপাত যেহেতু বলা আছে 3:7:10, অনুপাতের যোগফল কত? আপনারা লিখবেন অনুপাতের যোগফল = 3 7 10 10 20। তাহলে ছোট টুকরা কীরকম হবে? ছোট টুকরা হবে এরকম যে 60 এর নিচে 10 আর উপরে 3, যেহেতু ছোটটা 3, তাহলে 6 10 কত হচ্ছে? এখানে 20 এর, যেহেতু অনুপাত যোগফল হচ্ছে 20, তাহলে 60 এর নিচে 20 উপরে 3, তাহলে 3 20 60, 3 3 কত? 9। এটা কিন্তু আমরা ক্লাস 6 7 8 যে পদ্ধতি শিখেছি সেটার আদলে আমি এভাবে করালাম। আর যেহেতু বর্তমানে আপনারা একটু ম্যাচিউরড, চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন বা অঙ্কগুলো করছেন, তাই আপনারা এই পদ্ধতিতে ধরে অঙ্কটা করতে পারবেন। ওকে, এবার আমরা অন্য ধরনের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, প্রবাবিলিটি বা সম্ভাবনার অঙ্ক। এটা বলা হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? কি বলেছে? বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তো এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় বর্তমান সময়ে কিন্তু বেশি আসতে দেখা যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এই যে সম্ভাবনা টপিকটা, এই সম্ভাবনা টপিকটা কিন্তু বিসিএস এর একটা টপিক। তবে অনেক পরীক্ষাতে এই টপিকটা কিন্তু দেয়া নাই। যেহেতু বিসিএস এই ধরনের অঙ্ক বেশি আসে, বিসিএস এর অঙ্কগুলোকে কপি করতে গিয়ে পরীক্ষক যারা আছেন, যারা প্রশ্নপত্র প্রণয়ন করেন, তারা কিন্তু এই ধরনের অঙ্ক তুলে দিচ্ছেন সিলেবাসে না থাকা সত্ত্বেও। যেমন আপনারা দেখবেন যে নিবন্ধন পরীক্ষায় সিলেবাসে অনেক টপিক নেই, কিন্তু সেই টপিক থেকে প্রশ্ন আসতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলোকে রিপিট করা বা পিএসসির যে প্রশ্নগুলো আছে এগুলোকে রিপিট করার প্রবণতা। তারা কিন্তু সিলেবাস ধরে প্রশ্ন করতে বসে না, একটু দেখে হয়তো, কিন্তু ফুল সিলেবাস কিন্তু ধরে তারা প্রশ্ন করে না, একটু এদিক সেদিকেও তারা দিয়ে দেয় সিলেবাসের বাইরেও। এই জন্য সম্ভাবনা টপিক থেকে, বর্তমানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই টপিকগুলো থেকে, এছাড়া পারমুটেশন কম্বিনেশন যেটাকে আমরা বাংলায় বলি বিন্যাস সমাবেশ, এই টপিক থেকেও অঙ্ক আসতে দেখা যায়। তাহলে দেখেন, এটা একটা সম্ভাবনার অঙ্ক। তো সম্ভাবনার যে সূত্রটা, আমি সূত্রটা সম্পর্কে আপনাদের আলোচনা করতেছি শুরুতেই, যে সম্ভাবনা মানে কি। সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা, নিচে হচ্ছে মোট ঘটনা। মনে রাখতে হবে আপনাদের, অনুকূল ঘটনা ভাগ হচ্ছে মোট ঘটনা। তাহলে সম্ভাবনা ইকুয়াল হচ্ছে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। তাহলে কোনো একটা হচ্ছে ঘটনা যে ঘটবে, তার বিপরীতে অনুকূল ঘটনাগুলো থাকবে উপরে আর মোট ঘটনাগুলো থাকবে নিচে। আচ্ছা বলেন তো দেখি, এই যে অঙ্কটা একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, এই টোটাল ছক্কাটাতে ঘটনা কয়টা ঘটতে পারে? ঘটনা তো 6টা। তার মানে আমরা তো বলি যে পুট অনেক সময় বলি 1 উঠতে পারে, 2 উঠতে পারে, ছক্কায় 3 উঠতে পারে, ছক্কায় 4 উঠতে পারে। ওকে, তার মানে ছক্কায় এইভাবে 5 উঠতে পারে, তাই না? এবার ছক্কায় 6ও উঠতে পারে। তো আমরা তো দেখি যে একটা ছক্কায় কত কত উঠতে পারে, 6 5 4 3 2 1, এভাবে নানান বিষয় উঠতে পারে। তাহলে একটা ঘটনা, 2টা 3টা 4টা 5টা, মোট 6টা ঘটনা। তার মানে একটা ছক্কায় মোট ঘটনা হচ্ছে 6টা। তাহলে নিচে দিয়ে দিলাম। এবার প্রশ্নে যেটা বলেছে, কি বলেছে? যে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা। আচ্ছা বলেন তো বিজোড় সংখ্যা কয়টা আছে? 1 একটা বিজোড় সংখ্যা,
3 একটা বিজোড় সংখ্যা আর 5 একটা বিজোড় সংখ্যা, 1 3 5, তার মানে 3টা বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে অনুকূল ঘটনা হচ্ছে 3। আমি কিন্তু খুবই শর্টকাটে আপনাদের মেইন জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে বলেন তো তাহলে অনুকূল ঘটনা এখানে 3 হবে কিনা? অবশ্যই। তাহলে ইকুয়াল যদি আমরা কাটাকাটি করি, 3 1 3, 3 2 6, তার মানে উত্তর হচ্ছে হাফ। দেখেন এইভাবে কিন্তু আপনাদের উত্তর বের করতে হবে। এখন বিজোড় সংখ্যা না থেকে যদি বলতো জোড় সংখ্যা আসার সম্ভাবনা, তাহলেও কিন্তু উত্তর এটাই, কেননা জোড় সংখ্যা আছে 1টা 2টা 3টা। ঠিক আছে, এখন যদি বলতো যে 5 আসার সম্ভাবনা কত, তাহলে 5 আছে কয়বার? একবার। তাহলে অনুকূল ঘটনা হইতে 1, তার নিচে 6, তার মানে 1/6 তখন উত্তর হতো। এইভাবে সম্ভাবনার অঙ্কগুলো কিন্তু করতে হয়। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, সম্ভাবনার এই অঙ্কটাও অনেক সময় আসতে দেখা যাচ্ছে ইদানিং। একটি থলেতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি সাদা মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলে লাল মার্বেল আসার সম্ভাবনা কত? তাহলে কি বলেছে? কোন মার্বেল? লাল মার্বেল আসার সম্ভাবনা কত? তাহলে বলেন তো সম্ভাবনার সূত্র আমি আপনাদের কি শিখিয়েছি? সম্ভাবনা মানে নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা। ক্লিয়ার? নিচে মোট ঘটনা আর উপরে অনুকূল ঘটনা। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে মোট ঘটনা কত? 6টি কালো, 5টি লাল আর 8টি সাদা। তাহলে 6 আর 8 14 আর 5 19, তাহলে মোট ঘটনা হচ্ছে 19টা। আর থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলে লাল মার্বেল আসার সম্ভাবনা, তাহলে লাল মার্বেল আছে কয়টা? লাল মার্বেল আছে কিন্তু দেখেন 5টি লাল, তাহলে উপরে হয়ে যাবে কত? 5, তার মানে 5টার মধ্যে যে কোনো একটা আসতে পারে। তাহলে 5/19 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত? অ্যান্সারটা কিন্তু ক নম্বর রাইট। একটু ভালোভাবে খেয়াল করেন। যদি বলতো সাদা মার্বেল আসার সম্ভাবনা কত, তাহলে নিচে 19 উপরে 8। যদি বলতো কালো মার্বেল আসার সম্ভাবনা কত, তাহলে নিচে 19 উপরে 6। তাহলে খেয়াল করেন বিষয়টা, কাটাকাটি তো যাচ্ছে না। কাটাকাটি গেলে না হয় আমরা কমায় নিয়ে আসতে পারতাম অনুপাতটাকে বা ভগ্নাংশটাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সম্ভাবনার দুটো অঙ্ক। এবার আমরা দেখি পরের অঙ্কটা। দেখেন আরও একটা সম্ভাবনার অঙ্ক আমরা করব। একই টপিকের কয়েকটা করে অঙ্ক করালে আপনাদের সুবিধা হয়। আপনারা অনেকেই আমাকে বলেছেন। ওকে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমাকে যে কোন ধরনের ভিডিওগুলো বা কোন ধরনের অঙ্কগুলো করালে আপনাদের ভালো হয়। ওকে, যেহেতু আমি আপনাদের জন্য অঙ্ক করাচ্ছি, তো আপনারা নিজেরা আপনাদের অপিনিয়ন ব্যক্ত করবেন কমেন্ট সেকশনে। খুব ভালোভাবে বিস্তারিত লেখার চেষ্টা করবেন যে কোন ধরনের কোন টপিকের অঙ্কগুলো আপনাদের জন্য মানে জরুরি, আপনাদের প্রয়োজন, আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা হচ্ছে আমার কাছে পেইড ব্যাচে আপনারা পড়তে চান, তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে হবে। যদি কারো হোয়াটসঅ্যাপ আইডি না থাকে তাহলে নর্মাল কলও করতে পারেন। আপনারা নিবন্ধনের জন্য, প্রাইমারির জন্য, বিসিএস প্রিলিমিনারির জন্য, পাশাপাশি তৃতীয় চতুর্থ শ্রেণীর যে চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আমার কাছে ম্যাথ পড়তে পারেন। অন্য কোনো সাবজেক্ট নয়, কিন্তু শুধু ম্যাথ। ঠিক আছে, এরপর আমরা এই অঙ্কটা করব এবারে। তো দেখেন, একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রীর মধ্যে 25 জন ছাত্রী রয়েছে। একজনকে দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা কত? তাহলে যেহেতু বলেছে সম্ভাবনা কত, তাহলে সম্ভাবনা সূত্র প্রয়োগ করব। তাহলে নিচে কি ঘটনা? নিচে হচ্ছে মোট ঘটনা। তাহলে উপরে কি? উপরে অনুকূল ঘটনা। আমি বারবার লিখে দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনাদের যেন সূত্রটা মুখস্থ হয়ে যায়। তাহলে উপরে অনুকূল ঘটনা, নিচে কি? মোট ঘটনা। তাহলে অনুকূল ঘটনা কত? মোট ঘটনা কত? একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 40 জন হচ্ছে মোট ঘটনা। বসাই দিলাম 40। এবার অনুকূল ঘটনা কি বের করতে বলেছে? বের করতে বলেছে কিন্তু এখানে বলেছে কিন্তু 25 জন ছাত্রী। এখন বের করতে বলেছে কি একজনকে দৈব চয়ন পদ্ধতিতে। দৈব চয়ন মানে কি? মানে কোনো রকমের বায়াস না হয়ে। বায়াস মানে কি? আবার বায়াস মানে হচ্ছে প্রভাবিত না হয়ে, অর্থাৎ আপনি নিরপেক্ষভাবে তুলবেন, এটাকে বলা হয় দৈব চয়ন। অনেক সময় আমরা বলি না দৈব বাণী, মানে উপর হতে প্রেরিত যে বাণী, দৈব বাণী। তো পদ্ধতিতে নেওয়া হলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো ছাত্র কয়জন আছে? ছাত্র তো আছে 15 জন। কেন? কেননা 25 জন তো ছাত্রী। 25 যদি উপরে দিয়ে দেন তাহলে তো ভুল হয়ে যাবে। এখানে তো ছাত্র হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে ছাত্র আছে কয়জন? 15 জন। কিভাবে বের করলাম? 40 থেকে 25 বাদ দিয়েছি, তাহলে 15 জন ছাত্র। তাহলে অনুকূল ঘটনা হবে এখানে 15। তাহলে যদি কাটাকাটি করি, 3 5 15, 5 5 8 40, তার মানে উপরে 3, তার নিচে কত? 8। তাহলে 8/3 হচ্ছে আমাদের, বা 3/8 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম। আপনারা দেখি এতক্ষণ যে 3টা অঙ্ক আমি করালাম আপনারা শিখেছেন কিনা। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে 4 আসার সম্ভাবনা কত? ছক্কায় কয়টা পিঠ সেটা নিচে হবে, আর 4 কয়বার আছে সেটা উপরে হবে।
হলেই আপনাদের উত্তর বের হয়ে যাবে। আপনারা ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এর উত্তরটা কী হবে। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, অ্যাভারেজ বা গড় সম্পর্কিত এই অঙ্কটাতে বলা হচ্ছে 1 হতে 49 পর্যন্ত সংখ্যার গড় কত। আচ্ছা, গড় মানে কি সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে আজকে একটু বিস্তারিত ডিসকাস করি, না হলে সবসময় শর্টকাট শিখলে আপনারা ভুলে যেতে পারেন। তো আমি একটু ডিটেলসে আপনাদেরকে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি যে আসলে গড় মানে কি। গড় মানে হচ্ছে উপরে হচ্ছে রাশিগুলোর সমষ্টি, রাশির সমষ্টি, আর নিচে হচ্ছে রাশির সংখ্যা। নিচে কি? নিচে হচ্ছে রাশির সংখ্যা। এটা মানে হচ্ছে গড়। তাহলে রাশিগুলোর সমষ্টি আর রাশির সংখ্যা। আচ্ছা বলেন তো দেখি, এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে কয়টা রাশি আছে? 1 থেকে 49 পর্যন্ত। তাহলে মোট 49টা রাশি আছে, রাশির সংখ্যা হচ্ছে 49টা। এবার রাশির সমষ্টি উপরে হবে। আচ্ছা বলেন তো, তাহলে যোগফল, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 49, এটা কত হবে সেটা যদি আমরা উপরে বসাতে পারি, বসালে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করার জন্য n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 এই সূত্র আমরা জানি। তাহলে n হচ্ছে এখানে 49, তাহলে n এর মান 49 গুণন 49 আর একে 50 ভাগ কত 2, তাহলে 25 দুগুণ 50, তাহলে 25 দিয়ে 49কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 5 নং 45 এর কত 5, হাতে কত 4, 4 5 20 আর 4 24, এক ঘর কাটা, 9 দুগুণ 18 8, হাতে কত 1, 4 দুগুণ 8 আর একে 9, তাহলে কত হচ্ছে 5, 8 4 12 2, 9 2 11 আর একে 12, তাহলে 1223, তাহলে উপরে হচ্ছে 1223। এখন আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, আমরা 7 দিয়ে কাটি, 7 7 49, তাহলে 7 দিয়ে কাটলে 7 1 7, 8 9 10 11 12 থাকলো 5 52, তাহলে আবার 7 7 49, 50 51 52 থাকলো কত 33। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ আমাদের যাচ্ছে না, সরি যাওয়ার তো কথা ছিল। আচ্ছা দেখি তো কোথাও ভুল হয়েছে কিনা। ওকে, আমরা দেখতে পেয়েছি যে এই যে এখানে 5 ছিল, আমরা কিন্তু ভুলে 3 লিখে ফেলেছি। আসলে ভুল হতেই পারে, কিন্তু ভুল ধরতে পারাটাও কিন্তু একটা ব্যাপার। তার মানে এখানে 5 হবে। তাহলে বলেন তো তাহলে কত? তার মানে আমরা আবারও একটু কাটি, 7 7 49, 7 1 7, তাহলে কত থাকলো 7 8 9 10 11 12, তাহলে 5 52, 7 7 49, 50 51 52 35, তাহলে 5 7 35। আবার 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 7 7 দুগুণ 14, 15 16 17 থাকলো 3, তাহলে 35, তাহলে আমরা বলতে পারি 5 7 35। তার মানে আমাদের অ্যান্সার কত 25। তাহলে আমরা কিন্তু ডিটেলস মেথডে অঙ্কটা করলাম। এইবার দেখেন আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করব এই অঙ্কটা করার ক্ষেত্রে। যদি আপনাদের কাছে বলে যে ধারাবাহিক সংখ্যা 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 49 আর একে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 25, তাহলে 25 হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা করতে যদি আপনাদের 60 সেকেন্ড সময় লাগে, তাহলে এইটা করতে আপনাদের মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, দেখা মাত্রই আপনারা উত্তর করতে পারবেন। ঠিক আছে না? অবশ্যই অবশ্যই। তাহলে ডিটেলসটাও যেমন জানতে হবে, শর্টকাটটাও সেরকম আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, গড় সংক্রান্ত এই অঙ্কটাতে বলা হচ্ছে কি যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু কয়েকবার পরীক্ষায় এসেছে। বলা হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। আচ্ছা গড় 70 মানে কি? সমষ্টি কত বলেন তো? সমষ্টি যদি আমরা বের করি তাহলে 100 গুণন হচ্ছে 70, তাহলে প্রথম 7000 বের হইল হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট প্রাপ্ত নম্বর। এই পর্যন্ত আসলাম। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75, তাহলে ছাত্রীদের গড় নম্বর বা ছাত্রীদের যদি আমরা গড় নম্বরের সমষ্টি বের করি, তাহলে 60কে যদি আমরা 75 দিয়ে গুণ করি তাহলে সমষ্টি বের হবে। তাহলে 60 গুণন 75 কত হয়? তাহলে 6 দিয়ে গুণ করলে 5 6 30, শূন্য হাতে কত 3, 6 7 42 43 44 45, তাহলে 45 দিলাম, আর শূন্যটা এই শূন্যটা দিয়ে দিলাম, তাহলে 4500। তাহলে আমরা বলতে পারি 60 জন ছাত্রের গড় নম্বর 75 হলে তাদের সমষ্টি হচ্ছে 45। এবার আসেন যে 100 জন ছাত্রছাত্রীর বা শিক্ষার্থীর গড় নম্বর যেহেতু 70, তার মানে সমষ্টি 7000, তাহলে আমরা যদি 7000 থেকে 4500 বাদ দেই তাহলে কত থাকে বলেন তো দেখি? 2500। এই 2500 বলেন তো কি? এই 2500 কিন্তু ছাত্রদের নম্বরের সমষ্টি, যেহেতু বলেছে ছাত্রীর এখানে, তার মানে এটা তো ছাত্রী, তাহলে ছাত্রদের কত 2500। এখন ছাত্র কয়জন ছিল তাদের তো গড় নম্বর বের করতে বলেছে, তাহলে গড় মানে কি উপরের সমষ্টি
তার মানে 2500 সমষ্টি, ছাত্রদের নম্বরের সমষ্টি। আর ছাত্র কয়জন ছিল? যেহেতু 60 জন ছাত্রী, তাহলে 40 জন ছাত্র। বোঝাই যাচ্ছে 100 জনের মধ্যে 60 জন ছাত্রী হলে 40 জন ছাত্র। শূন্য শূন্য কাটা। যদি আমরা 4 দিয়ে সরাসরি কাটতে চাই তাহলে কত হবে বলেন তো? 4 6 24, থাকলো কত? 24 হলে কত থাকে? 1 10, তাহলে 4 2 8, থাকলো কত? 2, তাই না? কত থাকে একটু ভালোভাবে খেয়াল করেন, আমি একটু গুলায় ফেলেছি। তাহলে দেখেন 4 6 24, থাকলো কত? 1, তাহলে 1-এর পাশে শূন্য আছে, তার মানে 10, তাহলে 4 2 8, থাকলো 2। 2 যদি থাকে 2-এর পাশে শূন্য কল্পনা করেন পিছনে, তাহলে 4 5 20, তাহলে 62.5 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তার মানে অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরের রাইট। আমার করার সময় একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, কারণ একই সাথে নানান ক্যাটাগরির অঙ্ক কিন্তু আমি করছি এবং র্যান্ডমলি কিন্তু অঙ্কগুলো আমি নিয়ে আসছি। আমার পূর্বের লেকচার ভিডিওগুলো থেকেই কিন্তু আমি এগুলো রিভিশন আকারে আপনাদের করাচ্ছি। আপনাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে, একেবারে অতি সন্নিকটে 1-1.5 মাসের মধ্যে পরীক্ষা, তারা কিন্তু খুব ভালোভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন এবং সিরিজ আকারে আমি দিচ্ছি 20টা করে অঙ্ক বা তার চেয়েও বেশি, যেন আপনাদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়ে যায়। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন আপনারা, বলা হচ্ছে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। আমি প্রিভিয়াস ভিডিওতেই এই অঙ্কটা আলোচনা করেছি, দেখে আপনারা কে কে মনোযোগ সহকারে অঙ্কটা করেছেন এবং দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এর উত্তর কত। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড ইকুয়াল টু 12 হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত। ভালো একটা অঙ্ক এটা, আমি এই অঙ্কটা আপনাদের করে দিচ্ছি। তাহলে এক্স ও ওয়াই এর মানের গড় 9। আচ্ছা বলেন তো, এক্স ও ওয়াই এর মানের গড় 9 মানে বিষয়টাতে এমন বোঝাচ্ছে, তাই না? 2 দিয়ে ভাগ করলে ফলাফল হবে 9, অবশ্যই এটা বোঝাচ্ছে। আচ্ছা বলেন তো তাহলে এক্স আর ওয়াই এর সমষ্টি কত? তাহলে এর নিচে যদি 1 থাকে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9 দুগুণ কত? 18। তার মানে এটা যা, এই লাইনটাও তা। আমি যদি বলি এক্স ওয়াই এর মানের সমষ্টি কত, তাহলে বুঝবেন 18। যেহেতু গড় 2 জনের 9, তাহলে সমষ্টি হবে 18। তার মানে এখান থেকে কিন্তু এই জিনিসটা আমরা পেলাম। এবার আসেন পরের লাইনে, যে এবং জেড এর মান হচ্ছে 12। তার মানে আমাদের বলা হচ্ছে জেড ইকুয়াল যদি 12 হয় তাহলে কি বের করতে হবে বলেন তো দেখি? বের করতে হবে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত। তার মানে বের করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। অঙ্ক পড়ে কিন্তু বুঝতে হবে যে কখন কি বলেছে। এই যে আমি অঙ্ক পড়ছি আর লিখছি, এগুলোকে আমি বলি অঙ্কের ট্রান্সলেশন। আপনারা যদি অঙ্ক পড়ে বুঝতে না পারেন তাহলে লিখবেন কি, তাই না? এই জন্য বেশি প্র্যাকটিস দরকার এবং বোঝার দরকার যে জিনিসটা আসলে কি হচ্ছে। তাহলে বলেন তো দেখি, আমার এক্স প্লাস ওয়াইয়ের মান আছে, এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান আছে, তাহলে মান আছে 18, যোগ জিরেরও মান আছে 12, তাহলে 12 বসাই দিলাম, ভাগ 3। দেখেন এই জন্য আমি কিন্তু এটা বের করে নিয়েছি আগে। তাহলে 18 আর 12 কত হয়? 30। 30কে যদি আপনারা 3 দ্বারা ভাগ করেন তাহলে কত হবে? 10। তার মানে অ্যান্সার হচ্ছে 10। দেখেন বুঝলে কিন্তু খুবই সহজ অঙ্ক, যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আজীবন অঙ্ক আপনার কাছে কঠিন রয়ে যাবে। এবং ভালোভাবে শুরু করতে হবে, শুধু শর্টকাট শেখা যাবে না, ডিটেলস শিখতে হবে, বেসিক শিখতে হবে। আমার বেসিক শেখার কোর্স রয়েছে এবং শর্টকাট শেখারও কোর্স রয়েছে। শর্টকাট শেখার কোর্সে মাত্র ফি 510 টাকা। এটা খুবই অল্প সময়ের একটা কোর্স, মাত্র 36টা লেকচার সেখানে থাকে, 24টা লাইভ ক্লাস প্লাস 12টা রেকর্ডেড ক্লাস আমি দেই। এই কোর্সটা এখানে শেষ হয়ে যায় এবং ক্লাস হয় 24টা লাইভ ক্লাস রাত 8:30 থেকে 10টার মধ্যেই ক্লাসটা শেষ হয়ে যায়। এবং আমি আপনাদের একটা শর্টকাট অঙ্ক সম্বলিত পিডিএফ শিট দিয়ে থাকি, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 500 থেকে 600 অঙ্ক কিন্তু আছে। আমি দাগিয়ে দিই সেখান থেকে অঙ্কগুলো, যে কোনগুলো অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা আপনারা বেসিক ব্যাচে ভর্তি হতে চান, আমি কিন্তু বেসিক ব্যাচে ভর্তি নিচ্ছি। আপনারা 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানান বা নর্মাল কলও করতে পারেন। বলে রাখি বেসিক ব্যাচের ফি কিন্তু 2000 টাকা, একদম ফিক্সড। আপনারা যদি একেবারে শূন্য থেকে অঙ্ক প্রস্তুতি নিতে চান আমার কাছে, তাহলে বেসিক ব্যাচে যদি ভর্তি হতে চান তাহলে আমাকে বলবেন যে স্যার আমি বেসিক ব্যাচে ভর্তি হতে চাই। আমি অল্প কিছু স্টুডেন্ট নিয়ে ধরে 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 আপনাদেরকে অঙ্কগুলো কিন্তু শিখিয়ে থাকি। ওকে, এবং একটু টাইম নিয়ে আমি আলোচনা করি, যতগুলো ক্লাস প্রয়োজন আমি কিন্তু আপনাদের প্রোভাইড করি। সেখানে মিনিমাম 52টা ক্লাস তো হবেই, সেখানে এর চেয়ে বেশিও হতে পারে, অনেক সময় 80টা ক্লাসও হয়ে যায়। আমি কয়েকটা ব্যাচকে করিয়েছি যাদের 79-80টা ক্লাস কিন্তু হয়েছিল। ঠিক আছে, একটু সময় নিয়ে যদি শিখতে আসেন তাহলে আশা করি আপনারা পূর্ণাঙ্গভাবে অঙ্ক আমার কাছ থেকে শিখে যেতে পারবেন। আমার কথা যদি আপনারা বুঝতে পারেন, অঙ্ক করানো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন আমার কাছে, আদারওয়াইজ কিন্তু হওয়ার দরকার নেই। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি।
দেখেন একটু কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করছি। আপনারা যারা ক্রিকেট খেলা বোঝেন না তাদের জন্য কিন্তু এই অঙ্কটা করা একটু কঠিন, তবে এ ধরনের অঙ্ক কিন্তু আসতে দেখা যায়, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমি একটু বলি, একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12 উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পান, এখন তার উইকেট প্রতি গড় রান কত? দেখেন আমি একটু বলি, এখানে বিষয়টা কি হচ্ছে, এখানে যে একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12 উইকেট পাইছে। আচ্ছা, তাহলে 12টা উইকেট, উইকেট তো বোঝেন, 12টা উইকেট পেয়েছে সে, গড়ে 20 রান দিয়েছে, তাহলে 20 রান দিয়েছে, এটা কিন্তু গড় 20। তাহলে আমি যদি বলি যে 12টা উইকেট পেতে সে মোট কত রান দিয়েছে, তাহলে মোট রান কিন্তু দিয়েছে সে 12 দুগুণ 24, 240 রান দিয়েছে সে, এটা হলো সমষ্টি। তাহলে 12 উইকেট পেতে গড়ে সে দিয়েছে 20 রান, আর 12 উইকেট পেতে গড়ে সমষ্টি বা মোট রান দিয়েছে সে 240। এবার বলেছে যে পরবর্তী খেলায় সে 4 রান দিয়ে 4টা উইকেট পাইছে, অন্য কালার ব্যবহার করতেছি, তাহলে 4টি উইকেট পাইছে সে পরবর্তী খেলায় কয় রান দিয়ে? 4 রান দিয়ে। আচ্ছা বলেন তো দেখি, ওই 4টা উইকেট পেয়েছে সে পরবর্তী খেলায় মোট কত রান দিয়ে? তাহলে 4 4 16 রান দিয়ে, তাহলে এই 16 রান হচ্ছে আমাদের মোট। আচ্ছা তাহলে বলেন এখন তার উইকেট প্রতি গড় রান কত, তার মানে সম্মিলিতভাবে উইকেট প্রতি গড় রান কত? আচ্ছা এবার বলেন মোট উইকেট কত, তাহলে 12টা উইকেট আর 4টা উইকেট, তাহলে মোট উইকেট তার কয়টা? মোট উইকেট তার হচ্ছে 20টি। আর মোট রান সে দিয়েছে কয়টা, কত? তাহলে মোট রান সে দিয়েছে 240 আর 16, তাহলে 250 256, তাহলে সে মোট রান দিয়েছে 256। তাহলে এখন গড় মানে কি? গড় মানে হতো উপরে মোট, তার নিচে মানে উপরে রাশির সমষ্টি আর রাশির সংখ্যা, তাহলে এখানে রাশির সংখ্যা কয়টা? 20টা, আর রাশির সমষ্টি কত? 256। তাহলে 256কে 20 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে কাটতে পারি, 4 5 20, তাহলে 4 থাকলো, তাহলে 4 6 24 থাকলো কত? 1 16, তাহলে 4 4 16। এবার 5 দিয়ে যদি, আচ্ছা দেখি কোথাও আমার ভুল হলো কিনা। দেখেন আমি কিন্তু ভুলটা বুঝতে পেরেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকেই, আমি কিন্তু একটু অন্যমনস্ক আজকে, এই জন্য হয়তো ভুল হয়ে যাচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়গুলো। তো ভুল ধরাটাও কিন্তু মানে অনেকটা মুশকিলের কাজ। দেখেন এই যে 12 আর 4 উইকেট কয়টা? 16টা, তাহলে আমি তো মোট উইকেট 20টা ধরেছিলাম, কেমনে? এই 20 হয়তো আমার মাথায় কোনোভাবে ঢুকে গিয়েছে। তাহলে দেখেন উইকেট কিন্তু 12টা আর 4টা 16টা, তাহলে উইকেট কয়টা? উইকেট হচ্ছে মোট 16টা। তাহলে 20 তো হবে না, এখানে কি হবে? আমি একটু মুছে দিচ্ছি এখান থেকে। দেখেন উইকেট হবে আমার কয়টা? উইকেট হবে আমার কিন্তু এখানে 16টা উইকেট, তাই না? তাহলে আমি কি করব? টান দিলাম, টান দিয়ে নিচে হবে 16, উপরে হবে 256। তাহলে যদি আমি 4 দিয়ে কাটি, 4 4 16, তাহলে 4 দিয়ে কাটলে 4 6 24, থাকলো 1, 4 4 16, এইবার কাটাকাটি করলে 4 16 64, তাহলে 16 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে গড়ে হচ্ছে সে কত রান দিয়ে, এখন তার গড় রান কত? গড় রান কিন্তু তার 16, তার মানে 16 হলো আমাদের সঠিক উত্তর। ওকে, এইভাবে আপনাদেরকে বুঝে বুঝে কিন্তু অঙ্ক করতে হবে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিব, যেহেতু গড়ের অঙ্ক করালাম বেশ কয়েকটা। 11টি সংখ্যার গড় 30, প্রথম 5টি সংখ্যার গড় 25 ও শেষ 5টি সংখ্যার গড় 28, ষষ্ঠ সংখ্যাটা কত? এই অঙ্ক বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, আপনারা করে অবশ্যই অবশ্যই অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম সময় চাকরির পরীক্ষায় আসে। আসলে চাকরির পরীক্ষায় অঙ্ক কিন্তু সহজ কঠিন মিলায়া থাকে, এরকম ভাষাগত প্রশ্ন আমাদেরকে দিয়ে দেয়, গাণিতিক প্রশ্ন না দিয়ে। বলা হচ্ছে অনুপাত কি? অনুপাতের ইংরেজি কিন্তু রেশিও, RATIO, উচ্চারণ হচ্ছে রেশিও। রেশিও কি? আমি যদি বলি 5:6, মানে 5:6, এটা কিন্তু ইংরেজি হচ্ছে ইজটু। এই যে শব্দটা, এটার বাংলা আমরা বলি অনুপাত, আর ইংরেজিতে কিন্তু আমরা বলি ইজটু। অনেকে বলে ইজটু, আসলে ইজটু না, এটা হলো ইজটু। ওকে, তাহলে 5:6, এইটাকে আমরা লিখতে পারি 5/6। তার মানে প্রথমে যেটা থাকে সেটাকে আমরা বলি লব, আর পরে যেটা থাকে সেটাকে বলি আমরা হর। এবং অনুপাতের ভাষায় এটাকে কিন্তু বলা হয় পূর্বপদ, আর এটাকে বলা হয় উত্তরপদ। এটা পূর্বপদ আর এটা পরপদ বা উত্তরপদ। তো অনুপাত একটা কি? ভগ্নাংশের মতো কাজ করে, এই জন্য আমরা বলি অনুপাত হচ্ছে একটা কি? ভগ্নাংশ। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাই। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কি কি? তাহলে কিভাবে করব? যে আমাদের যেহেতু বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 5:8, তাহলে আমরা ধরবো উভয়ের সাথে 2 যেহেতু যোগ করতে বলেছে, আমরা তো নর্মালি যোগ করতে পারবো না, তাহলে আমরা ধরবো যে ধরি এই সংখ্যাটা হচ্ছে 5x এবং এই সংখ্যাটা হচ্ছে আমাদের 8x। দুইটা সংখ্যা ধরলাম, যে প্রথমটা 5x, আমরা লিখব প্রথমটা 5x এবং দ্বিতীয়টা হচ্ছে 8x।
তাহলে এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বলেছে কি যে একটা হচ্ছে 5x একটা হচ্ছে 8x, আমরা কি করলাম, আমরা কিন্তু অনুপাত মানে যে ভগ্নাংশ একটু আগে আমি বলেছি এভাবে ভগ্নাংশ করে লিখে এবার উভয়ের সাথে 2 যোগ করব, এর সাথেও 2 যোগ করলাম, এর সাথেও 2 যোগ করলাম, 2 যোগ করলে ভগ্নাংশটা কত হয় বা অনুপাতটা কত হয়, 2:3। তাহলে 2:3 মানে 2/3। তাহলে বাকি হবে এবার এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে এটা দিয়ে এটাকে যদি আমরা গুণ করি 8 দুগুণ কত হবে, শুরুতে 8 দুগুণ হবে 16x প্লাস 2 দুগুণ 4 ইকুয়াল 3 দিয়ে 15কে গুণ করলে 3 5 15x প্লাস 3 দুগুণ 6, তাহলে বা উপরে 16x মাইনাস 15x ইকুয়াল টু কত হচ্ছে, 6 থেকে 4 বাদ দিলে কত থাকে 2, তাহলে বা x ইকুয়াল টু কত হবে 2 হবে, তার মানে x এর মান হচ্ছে আমাদের 2। এখন আমি কি বলেছি, অঙ্ক ফাইনালি একটা মান বের করার পর আবার প্রশ্নে চলে যাবেন, কি বলেছে সংখ্যা দুইটিকে কি, আচ্ছা সংখ্যা দুইটা আমরা কি কি ধরেছিলাম, একটাকে 5x ধরেছিলাম, একটাকে 8x, তাহলে 5x মানে কত 5 দুগুণ 10 যেহেতু x এর মান 2, 8x মানে কত 8 দুগুণ 16 যেহেতু x এর মান 2, তাহলে একটা 10 একটা 16, তাহলে সঠিক উত্তর কত, ঘ নম্বরটা আমাদের কিন্তু রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে দেখেন খুবই সহজ একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। বলা হচ্ছে কি যে দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটা কত। তাহলে আমরা বলতে পারি যে প্রথম অনুপাতটা যেহেতু 5 আর দ্বিতীয় অনুপাতটা যেহেতু 8, এবার বলেছে ছোট সংখ্যাটা 65, তার মানে 5-এর জায়গায় 65। এবার বলেছে বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যাটার জায়গায় কত হবে, অর্থাৎ এটার জায়গায় কত হবে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে 5-এর জায়গায় 65, তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে, 13 গুণ। তাহলে 8-এর জায়গায় কত হবে, তাহলে এটাও 13 গুণই বৃদ্ধি পাবে, অনুপাত তো একই হারে বৃদ্ধি পায়। তাহলে 13 আর 8 যদি আমরা গুণ করি তাহলে 8 13 কত হয়, 3 8 24, 4 হাতে কত 2, 8 8 আর 2 10, তার মানে 104 হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তাহলে অঙ্কটার অ্যান্সার খ নম্বর রাইট। এবার আমরা পরেরটাতে যাই। এটা দেখেন বলা হচ্ছে কি এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন। আপনাদের এটা কিছুটা কঠিন, কিন্তু তারপরেও আমি আপনাদের এই অঙ্কটা দিলাম, আপনারা দেখি করতে পারেন কিনা। কিভাবে করবেন আমি একটু ক্লু দিয়ে দেই যে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়, তাহলে আয় অনুপাত ব্যয় 5:3, তার মাসিক সঞ্চয় 10,000 টাকা। আচ্ছা বলেন তো আয় থেকে যদি আমি ব্যয় বাদ দেই, আচ্ছা আমি করেই দিচ্ছি, অনেকেই হয়তো নাও পারতে পারেন। তাহলে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কিন্তু তথ্য যে আয় অনুপাত হচ্ছে ব্যয় ইকুয়াল কত 5:3, এটা কিন্তু দেওয়া আছে আমাদের 5:3। এখন যেহেতু বলেছে মাসিক সঞ্চয় 10,000 টাকা, আচ্ছা বলেন তো আয় থেকে যদি আমি ব্যয় বাদ দেই তাহলে সঞ্চয় পাওয়া যাবে কিনা, সঞ্চয় পাওয়া যাবে। আর সরাসরি তো আর আমি ওই মানে বাদ দিলে তো 2 আসবে, 2 ইকুয়াল তো আমি 10,000 বলতে পারি না। এই জন্য আমি ধরে নিব যে ধরি আয় হচ্ছে 5x আর ব্যয় আমি ধরলাম 3x। তাহলে সুতরাং বলেন তো দেখি সঞ্চয় তাহলে কত হবে, তাহলে আয় থেকে যদি ব্যয় বাদ দেই তাহলে 2x থাকে, এটা হলো সঞ্চয়। তাহলে এবার আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে আমি বলতে পারি যে 2x এর মান কত দেওয়া আছে 10,000, যেহেতু 2x সঞ্চয় তাহলে সঞ্চয় বলা আছে তার মাসিক সঞ্চয় হচ্ছে 10,000 টাকা, তাহলে 2x এর মান 10,000 টাকা। বলেন তো দেখি তাহলে x এর মান কত, 10,000কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5,000 টাকা, তাহলে x এর মান 5,000 বের করলাম, তাহলে তার আয় কত, তাহলে আয় কত বলেন তো, আয় কিন্তু 5x, 5,000 আবার অ্যান্সার নয়, যদি এখানে 5,000 অ্যান্সার থাকতো তো অনেকেই কিন্তু দাগায় দিত। তাহলে 5x মানে তো আয়, তাহলে আয় কত 5,000 টাকা, যদি x এর মান হয় 5x এর মান হবে 5,000, মানে 5 × 5,000, তাহলে 5 5-এ কত হচ্ছে 25,000 টাকা। তার কিন্তু কি, তার হচ্ছে আয় করেন তিনি কত হাজার টাকা, 25,000 টাকা। তার মানে খ নম্বর অ্যান্সারটা, গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। সরি আজান দিচ্ছে, আমি একটু পরেই ভিডিওটা পজ করে রাখি, একটু পরে আবার ফেরত আসতেছি। ওকে, আমরা আবারও চলে এসেছে। তো দেখেন এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে 995 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে। তো আমরা এই অঙ্কটা যদি করি তাহলে একটু খেয়াল করেন, আপনারা মনোযোগ দেন। এখানে মোট টাকা কিন্তু 495 টাকা, এটাকে কত অনুপাতে ভাগ করা হচ্ছে, 2:4:5। তো অনুপাতগুলোকে আমি x ধরে নিলাম যে 2x 4x এবং 5x ধরে নেওয়ার পর বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম। আচ্ছা বলেন তো বৃহত্তম অনুপাত হচ্ছে এটা, তার মানে এটা বড়টা, আর ক্ষুদ্রতম হচ্ছে এইটা ছোটটা, এদের অংশের পার্থক্য কত টাকা। এখন মোট এই টাকাটাকে এই 2:4:5 অনুপাতে ভাগ করার বুদ্ধি কি, সহজে বুদ্ধি হচ্ছে যে এই টাকাটা তো টোটালটা যোগ করলে এটা নিঃশেষ হবে, তাই না, এই অনুপাতটা। তার মানে আমরা বলতে পারি প্রশ্ন মতে 2x + 4x + 5x এইটা সমান কিন্তু 495। এখান থেকে x এর মান বের করে এখানে আমরা বসাবো, এখানে আর এখানে।
তাহলে বা 4 আর 2 6 5 6 11, তার মানে 11x ইকুয়াল টু কত হচ্ছে 495। তাহলে সুতরাং x ইকুয়াল টু বলেন তো উপরে 495, তার নিচে 11 হয় কিনা, অবশ্যই। তাহলে 4 11 44, 4 44-এর পরে 45 46 47 48 49, তাহলে 5 55, তাহলে 5 11 55, তাহলে x এর মান আমরা কত পেলাম 45। তাহলে বলেন তো দেখি ছোট অনুপাতটা কত, 45 দুগুণ কত 90, আর 5 45-এ কত হয়, যেহেতু 5x আছে তাহলে 45 ইন্টু 5, তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20-এর 2 22, তাহলে 225। এখন কি বলেছে, বড়টা 225 আর ছোটটা 90, এদের পার্থক্য কত। তাহলে আমরা যদি 225 থেকে 90 বাদ দেই, একটু বড় ধরনের ক্যালকুলেশন এটা, যাই হোক অঙ্ক আমাদের বুঝে বুঝে করতে হবে। তাহলে 5 9 আর উপরে কত আছে 12, তাহলে 3, তাহলে 135, তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, দেখেন এটা হচ্ছে একটা অনুপাতের অঙ্ক। অনুপাতের অঙ্ক কিন্তু আমি সামনে যে গত যে ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওগুলোতে দেখিয়েছি। আপনারা অনুপাতের এই অঙ্কটা করে আমাকে অ্যান্সার চয়েসে অ্যান্সার জানাই দেন, কমেন্ট সেকশনে আপনারা অ্যান্সার জানাই দেন যে এর উত্তরটা কত হবে। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 15 নম্বরে দেখেন কি বলা হচ্ছে, যে 64-কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে, 54 56 58 নাকি 60। তো এই ধরনের অঙ্ক একটু নতুন টাইপের অঙ্ক, এগুলো কিন্তু আপনারা অনেকেই হয়তো দেখেননি। তাহলে মোট হচ্ছে 64, অনুপাতটা দেওয়া আছে 7:8, কি বলেছে হ্রাস করতে হবে। আচ্ছা বলেন তো এই দুটোর মধ্যে ছোট কোনটা, 7, তার মানে 7টা আমাদের বের করতে হবে, আর যেটা দেওয়া আছে তাহলে সেটা বড়টা, তাহলে এটা হচ্ছে কত 64। আচ্ছা বলেন তো দেখি তাহলে এর জায়গায় কত হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে বলেন তো 8 থেকে 64 কত গুণ বৃদ্ধি পেয়েছে, 8 গুণ, তাহলে 7 থেকেও 8 গুণ বৃদ্ধি পাবে, মানে 7কেও আমরা 8 গুণ বৃদ্ধি করব, তাহলে 7 8-এ কত হয় 56, তার মানে হ্রাস করলে নতুন সংখ্যা হবে 56 বা হচ্ছে 56। এবার আমরা পরেরটাতে চলে যাই। বলেন তো দেখি তাহলে ওই অঙ্কটাই কিন্তু একটু বৃদ্ধি এসেছে এবারে, তাহলে বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিভাবে করব। অবশ্যই আপনারা এই অঙ্কটা আমাকে জানান যে বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা বের করতে পারি, কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে আমাকে জানাই দেন। ঠিক আছে, এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি, কতগুলো ঘন্টা একসাথে বাজার 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে। ওকে, তো এই অঙ্কটা যদি আমরা লিখি তাহলে 10 15 20 এবং 25 কয়টা সংখ্যা আছে, 4টা। এই 4টা সংখ্যা আমরা লিখে এদের লসাগু করব। লসাগু কত হয় বলেন তো দেখি, প্রথমে 2 দিয়ে যায় কিনা আমরা দেখি, 5 দুগুণ 10 15 10 দুগুণ 20, যদি ছোট দিয়ে যায় তাহলে ছোট দিয়েই দিতে হবে ভাগ, আসলে 25 আছে 25 লিখে ফেললাম। আবার দেখি কত দিয়ে যায়, এবার আমরা 5 দিয়ে দিলাম সরাসরি, 5 একে 5 3 5 15 5 দুগুণ 10, আর আবার 5 5 কত 25। ঠিক আছে, তো এবার দেখেন এটাকে আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা কি যাচ্ছে না, ভাগ যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে 5 দুগুণ 10 3 10 30 30 দুগুণ 60 60 দুগুণ 120, তাহলে 120 বের হলো আমাদের কি, লসাগু বের হচ্ছে 120। তাহলে কি বলেছে, এগুলো কিন্তু সব সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। এখন এখানে কি আছে, এখানে দুইটা আছে সেকেন্ডে অ্যান্সার আর দুইটা আছে মিনিটে অ্যান্সার, তাহলে 120 সেকেন্ড এসেছে, যেহেতু এগুলো সব সেকেন্ড ছিল তাই না, এখানে 120 সেকেন্ড আসছে, তো 120 সেকেন্ড তো আর উত্তর নাই, তার মানে কি আছে 1 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা 120 সেকেন্ড মানে কি, মানে কিন্তু 2 মিনিট। দেখেন এখানে কিন্তু 1 মিনিট 20 সেকেন্ড আছে, এইটা কিন্তু অপশনটা অনেকে দাগাতে পারে, কিন্তু এটা কিন্তু উত্তর না। 1 মিনিট 20 সেকেন্ড মানে কিন্তু 80 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড মানে কিন্তু 90 সেকেন্ড, তাহলে এটা 3 মিনিট আছে এখানে। আমরা আবার একটু লসাগুটা চেক করে দেখি যে আমাদের লসাগুটা কোথাও প্রবলেম হয়েছে কিনা, আমরা একটু দেখি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ধরতে পেরেছেন যে অঙ্কটা আমি কিন্তু ভুলভাবে করতেছি। ওকে, তো দেখেন কি হবে, গুণ করতে আমার ভুল হয়েছিল, তাহলে 5 দুগুণ 10 3 10 30 5 30 কত 150, 150 দুগুণ কত 300, তার মানে লসাগু কত বের হয়েছে, লসাগু বের হয়েছে 300। তাহলে 300 সেকেন্ড তো এটাতেও নাই এটাতেও নাই, আমরা দেখি 300 সেকেন্ড মানে কত মিনিট, তাহলে এটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, 0 0 কাটা, তাহলে 5 6 30, তার মানে 5 মিনিট। তাহলে 300 সেকেন্ড মানে কত মিনিট, 5 মিনিট। আসলে আমি যে 120 ভুল করে এখানে দিয়েছি, যদি 120 বা যদি 2 মিনিট অপশনে থাকতো তাহলে কিন্তু আমি দাগাই দিতাম, আমারই কিন্তু ভুল হয়ে যেত। আপনাদের তো ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তো এই কারণে অঙ্কগুলো করার সময় আসলে একটু চোখ কান খোলা রাখতে হয়, অঙ্ক করতে করতে কিন্তু মুহূর্তের মধ্যেই ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা আরও কয়েকটা অঙ্ক করি, দেখি আমাদের অঙ্ক।
এই অঙ্কটা দেখেন, আমি বেশ কয়েকবার এই অঙ্কটাই করে দিয়েছি, তাও আজকে আরও একবার আমি রেখেছি। বলেছি দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু যদি 350 হয়, সংখ্যা দুটির গসাগু কত? তো মনে রাখেন যে গসাগু বের করতে বললে উপরে লসাগু ভাগ হচ্ছে অনুপাতের গুণফল। তাহলে অনুপাতের গুণফলকে যদি আমি অনুপাতের গুণফল দ্বারা যদি আমি লসাগুকে ভাগ করি, তাহলে আমি গসাগু পেয়ে যাব। তাহলে অনুপাত লসাগু কত? লসাগু হচ্ছে 350। আর অনুপাতের গুণফল কত? 5 আর 7 গুণ করলে কত হয়? আমরা গুণ আকারেই রাখতেছি। তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 5 7 35, 50, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 10 50, তাহলে কত হচ্ছে? গসাগু হচ্ছে আমাদের কিন্তু 10। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবার দেখেন কি বের করতে বলেছে, এবার লসাগু বের করতে বলেছে। কি আছে? অনুপাত আছে আর গসাগু আছে। তাহলে লসাগু যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে? গসাগু গুণন অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল, তাহলে আমাদের লসাগু বের হয়ে যাবে। তাহলে গসাগু কত? গসাগু 4। আর অনুপাতের গুণফল কত? 5 গুণন হচ্ছে 6। তাহলে অঙ্কে যে সমস্ত সংখ্যা আছে সবগুলো যদি সিরিয়ালে গুণ করে দেই, তাহলে লসাগু বের হয়ে যায়। তাহলে 4 5 20, 6 20, 6 2 12, তার মানে 120। তার মানে আমাদের লসাগু উত্তর হচ্ছে 120। এবার আমরা পরেরটাতে যাই। বলেন তো দেখি, তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে? দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু যদি 8 হয়, তাহলে তাদের লসাগু কত? অবশ্যই অঙ্কটা করে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাই দেন, ঠিক আছে? এরপর আমরা পরেরটা করব। সবশেষের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে 3.5% লাভ হবে? তাহলে 3.5% লাভ আমাদের বের করতে বলেছে। তাহলে আমের ক্রয় মূল্য কত টাকা? 500 টাকা। এটা কিন্তু ক্রয় মূল্য, আমরা লিখে দিচ্ছি, এটা হলো ক্রয় মূল্য। কত টাকা? 500 টাকা। তাহলে 3.5% লাভ মানে কি? 500 এর 3.5% মানে কি? 3.5 ভাগ হচ্ছে 100, এটা। তাহলে আমরা যদি 2 0 2 0 কেটে দেই, তাহলে বলেন তো 3 দিয়ে যদি 5কে গুণ করলে 3 5 15, আর 0.5 দিয়ে 5কে গুণ করলে 2.5, তাহলে 15 আর 2.5 কত হচ্ছে? 17.5। তাহলে আমাদের 17.5 টাকা কি হবে? লাভ করতে হবে। তার মানে কত টাকায় বিক্রি করলে, তার মানে 500 টাকার সাথে 17.5 যোগ যদি করি, তাহলে 517.50, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, বা এই টাকাটা যদি আমরা বিক্রয় করতে পারি, তাহলে আমাদের 3.5% লাভ হবে। তার মানে আমাদের বিক্রয় মূল্য কত? 517 টাকা 50 পয়সা। আপনারা চাইলে এইভাবে ঐকিক নিয়মের সাহায্যেও অঙ্কটা করে ফেলতে পারেন, তবে আমার মনে হয় এই হিসাবটা করাই হচ্ছে আপনাদের জন্য ভালো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।